দীর্ঘদিন আবরাজ বিদেশে ছিল। সাধারণ মানুষের নিকট তার লাইফস্টাইল অস্বাভাবিক। প্রায় বিদেশিদের মতো চলাফেরা পুরুষটার, পোশাক আশাক থেকে শুরু করে কথাবার্তা, খাবার দাবার, এভরিথিং। ফিজা এসব আগে থেকেই জানতো। যেহেতু তার মা একসময় ওই অফিসে জব করতো, তখন শুনেছিল মিলন খানের বড় ছেলে বিদেশে পড়াশোনা করে। তারপর যখন বিয়ে হলো, সে নিজেও অফিসে জয়েন করলো। এরপর অফিসের অধিকাংশ মেয়ে স্টাফদের মুখে মুখে আবরাজের নামটা খেলা করত। দেখতে সুদর্শন হওয়ায় তার একবারের সাক্ষাৎ প্রায় রমণীদের মনে গেঁথে যায়। ফিজা জানে আবরাজের চরিত্র কেমন। মূলত বিয়ের আগে না জানলেও পরবর্তীতে ঠিকই বুঝেছিল। এত বড়লোক হওয়া সত্ত্বেও কেন মিলন খান পছন্দ করে নিজের পুত্রবধূ করেছিল, কারণ তো ছিল। সেটা ফিজার মা বুঝতে পারেনি। তিনি ভেবেছিল মেয়ে রূপবতী, তারপর পড়াশোনা করছে, ফ্যামিলি স্ট্যাটাস ভালো, সেজন্য মেয়ের জন্য ভালো ঘর দেখে প্রস্তাব এসেছে। এছাড়া তাকেও তো চেনেন দীর্ঘদিন ধরে মিলন খান, সেই জন্য হয়তো। যদিও কারণগুলো সব সত্যি, তবে তার মধ্যে অন্যতম কারণ এটা ছিল যে ফিজা দেখতে সুন্দর। শুধু গায়ের রং নয়, মেয়েটার চেহারাও মারাত্মক। ফিজার মাও মেয়েকে দ্রুত বিয়ে দিতে চাইছিলেন। মেয়ে সুন্দরী হওয়ার দরুন ভালোই লোকচক্ষে পড়ত। যেমন ভালো মানুষ সসম্মানে বিয়ের জন্য প্রস্তাব নিয়ে আসতো, তেমনি একদল খারাপ লোকও কুনজর দিত। ফিজা জানে তার মায়ের তাকে তড়িঘড়ি করে বিয়ে দেওয়ার মধ্যে এটাও একটা বড়সড় রিজন। মনে কিছুটা সবার প্রতি অভিমান রয়েছে। যে যেভাবে পারছে তাকে ব্যবহার করছে। মা নিজের মেয়ের ভালোর জন্য, শ্বশুর নিজের ছেলের ভালোর জন্য। এখানে তার সৌন্দর্যটাকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফিজা চোখ মেলে তাকায়। পাশে শুয়ে আবরাজ চক্ষুদয় স্থির করে রাখে পুরুষটার মুখপানে। কত নিষ্পাপ দেখাচ্ছে পুরুষটাকে, অথচ এই মানুষটা জঘন্য। ফিজার চোখে ঘুম নেই। রাত প্রায় শেষ। না চাইতেও আবরাজের লাগেজ প্যাকিং করতে সাহায্য করতে হয়েছে। যদিও লাগেজটা ওর নিজেরই, তবুও যেহেতু আবরাজের সাথে যাওয়ার ইচ্ছে ছিল না, বাধ্য হয়ে যেতে হচ্ছে। সেক্ষেত্রে মন ঠিক লাগছে না কাজে। তার ওপর এমন অসভ্য পুরুষ যদি হয় অধিকারপ্রাপ্ত স্বামী, সারাক্ষণ দোহাই দিয়ে মা বোন সামনে রেখে ব্ল্যাকমেইল করে, তাহলে উপায় তো কিছুই থাকে না আর। ফিজা বিরক্তিকর স্বরে অস্ফুষ্টে বলে উঠল, অসভ্য পুরুষ। আবরাজ আচমকাই চোখ খুলে তাকালো। ফিজা স্পষ্ট দেখল। থতমত খেলো মেয়েটা। আবরাজ তার দিকে তাকিয়ে বলে, আমাদের বাসর হয়নি এখনো, তো তুমি আমাকে ক্যারেক্টারলেস উপাধি কিভাবে দিতে পারো? আপনি তো এমনই, তাই এটা দেওয়ার কিছু নেই, নড়বে না। আবরাজ ফিজাকে জড়িয়ে ধরে বলে। ফিজা হাত দিয়ে আবরাজের বুকে ধাক্কা দেয়, বলল, ছাড়ুন। সন্ধ্যায় কিসটা ঠিকঠাক দেওয়া হয়নি। ক্যান আই ট্রাই এগেন? আবরাজ বাঁকা হেসে বলে। ফিজা চমকালো। তার সাথে সাথে বলে উঠল, নো, নেভার, ইয়েস, দূরে যান। আবরাজ কি সোনার পাত্র? হুম। ফিজা একটুও নড়ে না, শুধু চক্ষুদয় বন্ধ করে আবার বলে, আপনার এখানে আসার মূল উদ্দেশ্য কি আমার নিজের বেড পার্টনার বানানো? এমন হলে এতদিনে তুমি আমার ঘরে থেকেও এখনো কুমারী থাকতে না। কথা সত্যি, ফেলে দেওয়ার মতো নয়। কথা বাড়িয়ে ঝগড়া করতে ইচ্ছা করছে না ফিজার। নয়তো আরও কয়েকটা কথা হয়তো আবরাজকে শুনিয়ে দিত। তবে এখন মেয়েটা অন্য কিছু ভাবে। আসলেই তার এই সুযোগ হাতছাড়া করা উচিত নয়। যাওয়া উচিত আবরাজের সাথে। অন্ততপক্ষে পুরুষটা সম্পর্কে আরও ভালো করে ইনফরমেশন তো সে করতে পারবে। সেক্ষেত্রে তার এই সুযোগটা হাতছাড়া করা ঠিক হবে না। তাই আবরাজের সাথে জার্মানি যাবে বলে মনস্থির করলো। বিয়ে তো বাঙালি মেয়েদের একবারই হয়, এটা ফিজার দাদি আগে সব সময় বলতো। ফিজার দাদা ফিজার বাবার জন্মের কয়েক বছর পরেই মারা গিয়েছিল। ফিজার দাদি ছিল জমিদার বংশের। অর্থ সম্পদ ছিল প্রচুর। তিনি দেখতেও ছিলেন রূপবতী। স্বামী মারা যাওয়ার পর বিয়ের জন্য পরিবার যেমন চাপ দিত, তেমন অনেকে প্রস্তাব নিয়ে আসতো, কিন্তু তিনি আর বিয়ে করেননি। নিজের বাবার বাড়িতে থেকেই ছেলেকে মানুষ করেছিলেন। যদিও এতে ওনাকে ওই পরিবারের সকল কাজ করতে হতো, তবে এতে ওনার কোনো আক্ষেপ ছিল না। কারণ ছেলে লেখাপড়া করতে পারছে, নিজেরা থাকার জায়গা পাচ্ছে, আবার দুই বেলা ভালো মন্দ খেতেও পেত। এই তো আর কি। কিন্তু বান্দা তবুও বিয়ে করেনি। এসব তো ফিজা শুনে বড় হয়েছে। নিজের মা তো কম বয়সে বিধবা হয়েছে, কই তিনিও তো আর বিয়ে করেননি। যদিও দাদি মায়ের এবং তার ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন, কিন্তু ফিজা চাচ্ছে না ডিভোর্সের তকমাটা নিজের চরিত্রে লাগাতে। এখানে আবরাজ যদি নিজেকে সত্যি শুধরে নেয়, তাহলে সেই সম্পর্কটাকে আবার সুযোগ দেবে। অতীতে কি হয়েছে এসব নিয়ে সে আর নাই ঘাটলো, ভবিষ্যৎ তো সুন্দর করাই যায়। সকাল সকাল ফিজা চমৎকার একখানা স্বপ্ন দেখলো। সে আর আবরাজ একটা বাচ্চা নিয়ে পুরো বাড়ি দৌড়াদৌড়ি করছে, এবং বাচ্চাটা দেখতে আবরাজের মতো। এমন স্বপ্ন দেখে মেয়েটা হতবিহ্বল। আশ্চর্যের অষ্টম পর্যায়ে মেয়েটা। কি দেখলো এসব সে নিজেও যেন ভেবে অবাক। শোয়া থেকে উঠে আরও চমকালো। বিস্ময় নিয়ে আবরাজের দিকে তাকিয়ে রইল। আবরাজ একটা লাগেজ নিয়ে বসেছে, যার মধ্যে অনেকগুলো ড্রেস দেখা যাচ্ছে। লাগেজ নিয়ে বসেছে সেটা সমস্যা নয়, সমস্যা হচ্ছে লাগেজের ভেতর সবগুলো ড্রেস মেয়েদের। দেখে বোঝা যাচ্ছে সবগুলো এক্সক্লুসিভ। ফিজা আনমনে জিজ্ঞাসা করলো, এগুলো তোমার? আবরাজ লাগেজের ভেতর থেকে কিছু খুঁজতে খুঁজতে শান্ত স্বরে জবাব দেয়,
ফিজা অপ্রস্তুত হয়। আবরাজ কি মজা করছে? তার হলে এতদিন সে বলেনি কেন? লাগেজটা তো আবরাজ আসার সময় নিয়ে এসেছিল। ফিজা তো ভেবেছে হয়তো আবরাজের এটা, সেই জন্য আগ্রহ আসেনি দেখার। যদিও আবরাজের আনা কোনো কিছুই ফিজা ব্যবহার করছে না, শুধু ল্যাপটপটা মিলন খানের হাত দিয়ে দিয়েছে বিধায় সেটা ব্যবহার করে। আসার সময় নিয়েছিলাম, বাট ফিরে এসে তোমার সাথে কথা বলার পর মনে হয়েছিল এগুলো এখন আর তোমাকে দেওয়া মানে আগুনে ঘি দেওয়া। পরপরই আবরাজ বলে। ফিজা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। আবরাজ নিচ থেকে উঠে দাঁড়ালো। হাতে একটা ওভারকোট, একটা গেঞ্জি আর একটা জিন্স প্যান্টও রয়েছে। একদম কাছে এসে ফিজার কোলে রাখলো সেগুলো। ফিজা তখনও তাকিয়ে। আবরাজের ভালোই লাগে মেয়েটা এভাবে তাকালে, মন চায় ঠুসঠাস গালে কয়েকটা চুমু খেতে। ইস, ইচ্ছে হয়েছে, আর আবরাজ বুঝি নিজের ইচ্ছে পূরণ করবে না? এমনটাও হতে পারে? মোটেও না। আবরাজ আচমকাই ঝুঁকে গেল, দূরত্ব কমলো। অধর স্পর্শ করতে ফিজার শক্ট ছুটে গেল শরীর জুড়ে। সর্বদাই আবরাজ স্পর্শ করলে ফিজা ছটফট করে, নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য ছুটাছুটি করে। কখনো তেমনভাবে পুরুষটার স্পর্শ অনুভবের মনোভাব আসে না, কিন্তু এটার অনুভূতি ফিজা আজ যেন কিছুটা অনুভব করছে। নিজের অজান্তে একটা হাত আবরাজের পিঠে চলে গিয়েছে। আবরাজ কি আশকারা পেল? মন কি পুলকিত হলো? মস্তিষ্ক আরো কিছু চাইল, কিন্তু আবরাজ নিজেকে কন্ট্রোল করলো। শুধু বউয়ের অধরসুরা পর্যন্ত সীমাবদ্ধ রইল। ফিজা চোখ বন্ধ করে আছে। আবরাজ হুঁশে থাকা অবস্থায় এই প্রথম ফিজাকে নিচ থেকে চক্ষুদ্বয় বন্ধ করে রাখতে দেখল। মুগ্ধ হয়ে আবরাজ বউয়ের বন্ধ চোখের পাতার দিকে তাকিয়ে বলে উঠল, আই কান্ট কন্ট্রোল মাইসেলফ, বাট ডোন্ট ওয়ারি, আমি তোমাকে আর হার্ট করব না। আবরাজ। বিশাল সুন্দর একটা বাড়ির সামনে গাড়ি থেকে নেমে ফিজা আচমকাই আবরাজকে ডাকলো। আবরাজ সাব্বিরের হাতে চাবি দিল গাড়ির। সাব্বির সেটা নিয়ে চলে গেল। আবরাজ ফিজার একটা হাত নিজের হাতের মুঠোয় নিল। জবাবে বলে, বলো সুগন্ধি ফুল, এইগুলো আপনার গাড়ি? ফিজা বিস্ময় নিয়ে সামনে গার্ডেনে একটা ছাউনির নিচে রাখা গাড়িগুলোর দিকে তাকিয়ে প্রশ্ন করে। 4টা গাড়ি ওখানে। ফিজা হয়তো এগুলোর নামও জানে না, সবগুলো গাড়ি কালো। ফিজা প্রশ্নটা করে পরক্ষণেই সে নিজেই থতমত খেল। এটা কোনো প্রশ্ন হলো? ফিজা নিজের উপর বিরক্ত হলো। যার সম্পূর্ণটা কালো টাকা দিয়ে ঢাকা, তার নিকট 4 থেকে 5টা এক্সক্লুসিভ কালো গাড়ি থাকা কোনো আশ্চর্যের ব্যাপারই না। আবরাজ ফিজার ভাবনার মাঝে বলে উঠল, হোয়াই নট? এমনি জিজ্ঞাসা করলাম। ফিজা নিজেকে সামলে জবাব দেয়। আবরাজ হাঁটে। ফিজার হাতেও টান পড়ে। সদর দরজার উদ্দেশ্যে হাঁটা ধরে আবরাজ। বলল, ভেতরে চলো, কাম। চমৎকার দেখতে বাড়িটার ভেতরে প্রবেশ করে ফিজা চমকালো। নয়নে নিবদ্ধ হলো চারদিকে সৌন্দর্য দেখে। ভেতর থেকে বাইরে সব কিছু স্পষ্ট। আবরাজ ফিজার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে নিজের গায়ে থাকা কালো কোটটা খুলতে ব্যস্ত। ফিজার সেদিকে খেয়াল নেই। আবরাজ বুঝতে পারছে ফিজা এসব দেখে শকড। আবরাজ ফিজাকে কিছু জিজ্ঞাসা করবে তার আগেই কল এলো একটা। আবরাজ ফিজার দিকে তাকিয়ে ফোনটা নিয়ে বারান্দার মতো জায়গাটায় গেল। সময়টা একদম সকাল। বাহিরের পরিবেশ অন্ধকার। কাচের দেয়ালের ওপাশে তুষারপাতের ফলে সামনের বাগানটা ঢেকে গেছে। আবরাজ একবার ঘাড় বাঁকিয়ে বউয়ের দিকে চাইল। মেয়েটা চঞ্চল, আবার কঠিনও। আবরাজ ভাবে এসব দেখে ফিজা কি খুশি হবে? চঞ্চলতায় মেয়েটা তাকে নিয়ে পাগলামি করবে কিংবা জড়িয়ে ধরবে? কঠিন ধাঁচের মেয়ে মানুষ, করবে না এমন কিছু। হয়তো খুশিটা চেপে রাখবে নিজের মধ্যে। আবরাজের ভাবনার মাঝে কল কেটে আবার কল বাজে। তখন রিসিভ করতেই ওপাশ থেকে সাব্বির ব্যস্ত সুরে বলল, স্যার, মিস্টার জি আপনার সাথে দেখা করতে চায়। ওকে ফাইন, বিকালে আসছি আমি। স্যার, ম্যাডাম সাথে করে নিয়ে যাব। সাব্বির আর কিছু বলার আগে কল কাটে আবরাজ। এরপর ফিজার কাছে গেল। ফিজা তখন সোফায় বসে ঘুমিয়ে। আবরাজ থতমত খেল। এত অল্প সময়ে একটা মানুষ কিভাবে ঘুমোতে পারে, তাও আবার বসে? অবশ্যই পারে। ফিজা নামের এই রমণীর দ্বারা অসম্ভব কোনো কিছু নয়। আবরাজ ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। এরপর ফিজাকে আলগোছে কোলে তুলে রুমে নিয়ে গেল। বাড়িটা একতলা, 2 দিক থেকে কাচের দেয়াল আর 2 পাশে রুম। রুমে এসে আবরাজ ফিজাকে শুয়ে দিল। নিজেকে কোনো রকম সামলে পোশাক পরিবর্তন করলো। তারপর কক্ষ থেকে বেরিয়ে এলো। ফোন হাতে কল করে কারোর সাথে কথা বলল। এরপর সোফায় বসে ল্যাপটপে কিছু করতে লাগলো। মিনিট 5 পরে কলিং বেল বাজলো। আবরাজ উঠে গিয়ে গেট খোলে। বাইরে 2জন মহিলা দাঁড়িয়ে আছে। বয়স বোঝার উপায় নেই, বিদেশিদের এই এক সমস্যা। তবে এতে আবরাজের কোনো সমস্যা নেই। বয়স যাই হোক, তাতে তার কি? আবরাজ মহিলাগুলোর দিকে এক পলক তাকিয়ে ফিরে এলো আবার। তাদের ড্রেস আপ দেখে বোঝা যাচ্ছে তারা সার্ভেন্ট। আরবাজ ইংরেজিতে ঘর ঘর করে কিছু বলে রুমে চলে গেল। সময়টা দুপুর নয়, তবে অনেক বেলা হয়েছে। ফ্লাইট থেকে নেমে তারা সকালের নাস্তা করে নিয়েছিল। এখন আর খাবারের তাড়া নেই। আবরাজ এসে ফিজার পেছনে শুয়ে পড়ল। কিছু সময় একদৃষ্টিতে বইয়ের মুখের দিকে তাকিয়ে থেকে আনমনে জড়িয়ে ধরল। সাথে সাথে ফিজা নড়ে চড়ে উঠল এবং চক্ষুদ্বয় মেলে আবরাজের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। ঘুমের ফলে লাল হয়ে আছে চোখ।
কাঁচা ঘুমটা ভেঙে দিয়েছে বিধায় আবরাজের খারাপ লাগলো। ফিজার সাথে সাথে বলে উঠল, লিভ মি। জান আমার, একবার সুযোগ দিয়ে দেখো, দুঃখ তোমার আশপাশে ঘেঁষতে পারবে না। যত দ্রুত চোখ মেলে তাকিয়েছিল ফিজা, তার চেয়ে দ্বিগুণ দ্রুত সময়ের মধ্যে চোখ আবার বন্ধ করে নিল। তার আদৌ এই কথার বিপরীতে কি বলা উচিত মাথায় আসছে না। আচমকাই ঘুম ভেঙেছে। তার মধ্যে আবরাজের এরূপ কথা, মেয়েটা কি রিয়াকশন দেবে ভেবে পাচ্ছে না। উল্টো দিকে পিঠ করে দেয়ালের দিকে তাকিয়ে বলে উঠল, আপনি আগে কত নারী ছুঁয়েছেন? আমাকে বোকা মনে হয়? কত নারী শৈল ছুঁয়েছি, ছুঁই না। ছুঁতে কতক্ষণ? আপনার সম্পর্কে আমার ভালোই ধারণা হয়েছে। আবরাজ কিছু বলল না, মুখ গোজে ফিজার চুলের ভাঁজে। মেয়েটার ওভারকোটের ভেতর দিয়ে পেটে হাত রাখে, গেঞ্জির ওপরে। তাও ফিজার শরীরে ঠান্ডা এক আভাস পেল। মোচড়ামুচড়ি করতে শুরু করলো। আবরাজ চেপে ধরে রইল বউকে নিজের সাথে। এরপর গম্ভীর স্বরে বলে উঠল, বিকালে বেরোচ্ছি আমরা, এখন ঘুমোতে দাও, রাতে ফিরতে লেট হবে। ঘুমান না আপনি, আমাকে ছাড়ুন, ডোন্ট ডিস্টার্ব। আবরাজ শান্ত স্বরে বলে। ফিজা আশ্চর্য হয়, অদ্ভুত, ডিস্টার্ব করছে তাকে, অথচ ভাব এমন করছে মনে হচ্ছে সে তাকে করছে। ফিজা দাঁতে দাঁত চেপে বলে, আমাকে ডিস্টার্ব করছেন আপনি? আর উত্তর আসে না। ফিজা কতক্ষণ অপেক্ষা করে বুঝতে পারে আবরাজ ঘুমিয়ে পড়েছে, তাই সে নিজেও চুপ করে শুয়ে রইল। নাইট ক্লাব। গাড়িতে বসে থেকে অবাক হয় ফিজা। আবরাজের সাথে রয়েছে আরও একটি গাড়ি, সেটা থেকে 26 সহ আরও 2 জন গার্ড বেরিয়ে এসে আবরাজের থেকে দূরত্ব বজায় রেখে পেছনে দাঁড়ালো। আবরাজ গাড়ি থেকে নামতে নামতে ফিজাকে উদ্দেশ্য করে বলল, কাম হিয়ার। কেন যাব আমরা এখানে? ফিজা গাড়িতে বসে থেকে গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলো। সামনে বসা ড্রাইভার জার্মানির স্থানীয় লোক, বাংলা সহ তিনি আরও কয়েকটা ভাষা জানেন। তিনি যথেষ্ট অবাক হলো। আবরাজের সাথে তিনি শুরু থেকে রয়েছে। আবরাজের সাথে এভাবে কাউকে কথা বলতে দেখেনি। আর না আবরাজ কারোর সাথে এত ভালো করে কথা বলে। আবরাজ ঘড়ি দেখতে দেখতে শান্ত স্বরে জানালো, একটা মিটিং রয়েছে, 1 ঘন্টার মধ্যে চলে যাব, আপনি যান। মেয়েটা সোজা নাকচ করলো। আবরাজ না শুনতে নারাজ। বউকে সে একা বাইরে রেখে কোথাও যাবে না, সাথে করে নিয়ে যাবে। তাই নাসরবান্দা সে ঝট করে বউকে গাড়ির ভেতর থেকে কোলে তুলে নিল। ফিজা চমকালো, হতভম্ব হয়ে আবরাজের গলা জড়িয়ে ধরল। আবরাজ সামনে হাঁটে, গার্ড তাদের পেছনে। তীব্র গানের শব্দ সাথে মানুষের হেলদোল দেখে ফিজার অন্তর কাঁপে। এসবে সে অভ্যস্ত নয়, আগে কখনোই এসবে যাওয়া হয়নি, তবুও ভয় প্রকাশ করল না। আবরাজ একটা রুমে ফিজাকে রেখে 2 জন গার্ডকে পাহারায় রেখে সাব্বিরকে নিয়ে বেরিয়ে গেল। ফিজা কিছু জিজ্ঞাসা করা তো দূর, নিজেকে ধাতস্থ করার আগেই আবরাজ বেরিয়ে গেল। ফিজার কি করবে, বসে রইল সেখানে। এক সেট সোফা সহ একটা বেড রয়েছে, সুন্দর একটা গোছানো রুম, বেশ দেখতে। এখানে কি আবরাজ রোজ আসে? এলেও বা কেন আসে? ফিজার হঠাৎ মনে পড়ল কিসের মিটিং করতে আবরাজ ক্লাবে আসে। ফিজা গলার মাফলারটা ভালো করে পেঁচিয়ে নিল। কাঁধ ব্যাগ থেকে লাল রঙের একটা লিপস্টিক বের করে ঠোঁটে দিল। কালো একটা চশমা বের করে পরে নিল। লম্বা কালো ওভারকোটে ঢাকা শরীর, চুলগুলো ওপরে ঝুঁটি বাঁধা। নিজেকে সম্পূর্ণ পরিপাটি করে ফিজা দরজায় এলো। গার্ড তাকে দেখে মাথা নিচু করে দরজায় 2 জন দুদিক থেকে হাত বাড়ালো। আই ওয়ান্ট টু মিট আবরাজ খান ইমিডিয়েটলি। ইম্পসিবল ম্যাম। ফিজ একজন গার্ডের শার্টের পকেট থেকে কলম নিয়ে সেটা দিয়ে নিজের হাতে নিডলটা বসিয়ে দিল। 2 জন গার্ড আকস্মিক ঘটনায় অপ্রস্তুত হয়ে গেল। সাথে ভয়ে একে অপরের দিকে তাকিয়ে কিছু বলার আগে ফিজা বলে উঠল, নাও ইয়োর ডিসিশন, ডোন্ট টেক মি অর নট। কি করবে? একে অপরের দিকে বার কয়েক দেখাদেখি করে ফিজাকে নিয়ে যাবে বলে সমর্থন করলো। 2 জন গার্ডের মধ্যে একজন ফিজার পেছনে, আরেকজন ফিজার সামনে। তারা যে রুমে ছিল সেখান থেকে বেরিয়ে করিডোর দিয়ে সামনে একটু এগোনোর পর একটা ভিআইপি রুমের সামনে এসে দাঁড়ালো। সেখানে দাঁড়িয়ে একজন গার্ড একটা রিমোট টিপতে সেকেন্ডের সময়ের ব্যবধানে সাব্বির বেরিয়ে এলো। হঠাৎ ফিজাকে দেখে অবাক হলো, তবে তার চেয়েও বেশি চমকেছে ফিজার হাতে রক্ত দেখে। সাব্বির আতঙ্কিত স্বরে বলে উঠল, ম্যাডাম, ব্লাড, হাউ ডিড ইট হ্যাপেন? পরপরই কঠিন দৃষ্টিতে গার্ডদের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো। গার্ড 2 জন মাথা নিচু করে নিল। ভেতর থেকে 2 জনের কথা শোনা যাচ্ছে, একটা আবরাজ আর একটা মধ্যবয়স্ক লোকের হবে। ফিজা সাব্বিরকে ডিঙিয়ে রুমের ভেতর চলে গেল। আমি আপনার মেয়েকে বিয়ে করব কোনোদিন বলিনি। আশা করি নেক্সট টাইম এসব বলে আমাকে অকওয়ার্ড ফিল করাবেন না। আবরাজ সোফায় বসে আছে, পায়ের ওপর পা তুলে। পুরুষটার হাতে ওয়াইনের গ্লাস। লাল তরল পানির দিকে তাকিয়ে উপরোক্ত কথাটা বলে। সামনে বসা ধপধপে সুন্দর এক অর্ধবয়স্ক পুরুষ, চুলদাড়ি আধা পাকা, চমৎকার দেখতে। পুরুষটা গম্ভীর স্বরে বলে উঠলেন, তৃণা তোমাকে চায় আবরাজ। নাও আই এম ম্যারিড, সো আপনার মেয়ের চাওয়াটা ভিত্তিহীন। আমি তোমার মামা, ডিভোর্স দাও মেয়েটাকে, আমার পরে তুমি রাজত্ব করবে জি গ্রুপে। আবরাজ হাসে, তাকে লোভ দেখাচ্ছে। এতদিনেও মিস্টার জি আবরাজ খানকে চিনতে পারেনি ভেবে আবরাজ বাঁকা হাসল। আবরাজ খানকে চেনা সহজ নয়, সম্ভবও নয়। আবরাজের ডান পায়ের উপর থাকা বা পাটা নড়ে। এরপর বলে উঠল, 3 years have not changed and will not change in the future. ফিজা যেন এসব দেখে বাকরুদ্ধ। তৃণার বাবা এটা? আবরাজের মামা? কই, এতদিন তো জেনে এসেছে আবরাজের মা ইলা বেগম একাই, ওনার আর কোনো ভাই বোন নেই। তাহলে ইনি কে?
ফিজা কিছু বলার আগেই আবরাজ সোফা ছাড়লো। তড়িৎ গতিতে এসে মেয়েটাকে কাঁধে তুলে নিল। লম্বা লম্বা কদম ফেলে আগের কক্ষে ফিরে এলো। ফিজা এলোপাথারি আবরাজের পিঠে কিল ঘুষি মেরেই চলেছে। আবরাজ ধপাস করে ফিজাকে নরম তুলতুলে গদিতে ফেলতে ফিজা চোখ মুখ কুঁচকে নিল। আবরাজ নিজের গলা থেকে টাই খুলতে ব্যস্ত হলো। ব্যস্ত স্বরে দাঁতে দাঁত চেপে বলল, বলেছিলাম এখানে থাকার জন্য। তারপরেও কেন ওই জানোয়ারটার সামনে ধেই করে চলে গেলে? আপনার মামা লাগেও নি? ফিজা ডোন্ট কেয়ার ভাব নিয়ে জিজ্ঞাসা করলো। একটুও ভয় নেই মেয়েটার। আবরাজ মেয়েটার চোখে ভয় দেখতে চায়। অগত্য সেই মোতাবেক এগিয়ে এলো। ফিজা পিছিয়ে যায়। আবরাজ শার্টের বুতাম খোলে, বলে, তোমাকে সব জানতে হবে না, টপিক চেঞ্জ নাও, আমার মাথা খারাপ করে দিয়েছো তুমি। বলেই ফিজার একদম কাছে চলে যায়। আর হাত ধরতে গিয়ে নজরে এলো ফিজা মুঠো করে হাতে লিপস্টিক নিয়ে রেখেছে। আবরাজ অবাক হয়ে মেয়েটার মুখের দিকে তাকালো। ফিজা বাঁকা হাসলো। হাতটা চোখের সামনে ধরে উল্টে পাল্টে দেখতে দেখতে রসাত্মক স্বরে বলে উঠল, সরি টু সে, নিজেকে আঘাত করার মতো বোকা মেয়ে আমি নই।